নূর কাঁপা কাঁপা গলায় বলল। ভুল করে ঘুমের ঘরে লিখে ফেলেছি, বিশ্বাস করো। আয়াস এবার ওর একটা হাত নূরের গলা বেয়ে মুখের কাছে নিয়ে যেতেই নূর জড়সড় হয়ে গেল ভয়ে আর আবেগে। আয়াস আঙুল দিয়ে নূরের ঠোঁটে স্লাইড করতে করতে বলল। বলো আপুসোনা, কি জন্য এমন লিখেছো? নূর এবার অনেক সাহস নিয়ে বলল। যদি না বলি? আয়াস একটা ডেভিল স্মাইল দিয়ে বলল। কালকে সারাদিন যে গার্লফ্রেন্ডের কাছে ছিলাম, আজকে রাতটা তার সাথে কাটাবো, ওকে? কথাটা বলে চোখ টিপ মারল। হঠাৎ নূর রাগী ভঙ্গিমায় আয়াসের গলায় কামড়ে ধরল। হঠাৎ এমন হওয়াতে আয়াস বেশ চমকে গেল। নূর আয়াসের গলা থেকে সরে এসে বলল। এই কথা আর একবার বললে আপনাকে আর বাঁচিয়ে রাখবো না আমি। ফরমালিন দিয়ে সুপিচ করে রাখবো, তারপর আপনি সব সময় আমার চোখের সামনে থাকবেন। ওয়াও, নাইস না? আমি জানি আমার প্ল্যান সবসময় জোসি হয়। আয়াস ভুরু কুঁচকে বলল। এটা তো আমার থেকে কপি করেছো, তাহলে তোমার প্ল্যান হলো কি করে? নূর রেগে বলল। আপনি তো ফরমালিনের কথা উল্লেখ করেননি, কিন্তু আমি করেছি, তাই দুটো কথাই আলাদা, বুঝেছেন? হোয়াট এভার। আবার কপি করলে? নূর রাগী চোখে তাকালো। নূর রেগে আছে দেখে আয়াস আরো রাগিয়ে নূরের কাছ থেকে সত্যিটা আদায় করার জন্য বলল। কামড়ালেই হবে, আমার মন তো সামিয়ার কাছে। কথাটা শোনা মাত্রই সুর আলতো করে আয়াসের গালে চড় মেরে বলল। এই, আমি তোর বউ না? আমাকে রেখে তুই পরকীয়া করিস? আমি ঠিক জানতাম তোর মাঝে নিশ্চয় কোনো গন্ডগোল আছে, না হলে তুই তো এরকম করিস না। তোকে আমি শেষ করে ফেলবো অন্য মেয়ের দিকে তাকালে। আর এই হাতের মেহেন্দি 10 দিনের আগে উঠলে তোর খবর আছে। মেহেন্দি উঠবে আবার লিখে দিব, বুঝেছিস? আয়াসের গাল দুটো টিপে কথাগুলো বলল নূর। নূরের মাঝে এত সাহস দেখে আয়াস অবাক। আসলে কি এটা ওর নূর যে সবসময় আয়াসকে ভয় পেয়ে চলে, আয়াসের পানিশমেন্টগুলোর থেকে পালিয়ে বেড়ায়, আর আজ সে নিজের জায়গাটুকু বজায় রাখার জন্য এত কিছু বলে ফেললো আয়াসকে? আয়াস অবাক। নূর ওর মনের কথাগুলো রাগ আকারে প্রকাশ করেছে, কিন্তু এখন আসল কথাটা আয়াসের জানা বাকি। তাই নূরের এই ব্যবহারে ওকে চমকালে হবে না, নূরকে আরও উত্তেজিত করে তুলতে হবে, যাতে নূর বলে যে নূর ওকে ভালোবাসে। আয়াস নূরের দিকে রাগী চোখে তাকিয়ে বলল। আপুসোনা, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এটা কি ধরনের কথা বলার ধরন? নূর রেগে বলল। আপনি পরকীয়া করলে দোষ না, আর আমি তুই করে বললেই দোষ। আমার মতো একটা মাসুম বউ থাকতে আপনার কিসের অভাব? অন্য ছেলেরা কি সুন্দর সারা দিন বউ বউ করে, আর আপনি শুনুন, এই সামিয়া টামিয়ার নাম যদি আপনার মনের মাঝে আর থাকে, তাহলে আপনার কলিজা টেনে আপনার হাতে ধরিয়ে দিব, এই বলে রাখলাম। আয়াস হঠাৎ প্রশ্ন করলো। আচ্ছা, তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে তোমার এত কি? বাসি না তো বাসবই বা কেন? পরকীয়া করলে তাকে ভালোবাসা যায় নাকি? হ্যাঁ, যাই বল না কেন, আপনাকে যেন অন্য কোনো মেয়ের দিকে কখনো চোখ তুলে তাকাতেও না দেখি, বুঝেছেন? আচ্ছা, তুমি আমার বউ তো? নূর আয়াসের কলার ধরে টেনে নিজের কাছে এনে বলল। কেন বোন লাগি? আয়াস মুচকি হেসে বলল। আচ্ছা, তোমাকে কিছু প্রশ্ন করি, শুধু হ্যাঁ অথবা না উত্তর দেবে, কেমন? তারপর বলবো তুমি আমার কি হও, ওকে? নূর বাঁকা চোখে তাকিয়ে বলল। ওকে। 1, আমি তোমার হাজবেন্ড, আমাকে ভয় পাও? নূর মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ। 2, আমার বাবাকে ভয় পাও? নূর মাথা নাড়িয়ে বলল। না। 3, ইফা ভালো? নূর মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ। 4, তোমার ভাবি মায়া খারাপ? নূর মাথা নাড়িয়ে বলল। না। 5, তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে? নূর মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ। 6, তুমি আমাকে ভালোবাসো? নূর এবারও মাথা নাড়িয়ে বলল। না। আসলে সিকোয়েন্স বরাবর হ্যাঁ না বলতে বলতে এটার উত্তরও না বলে ফেলেছে। নূরের মাথা নাড়ানোর সাথে সাথে আয়াস বলল। সামি, আমি শুধুই তোমার, আমার বউ আমাকে ভালোবাসে না। হাই মেরি ফুটি কিসমত। আয়াস নূরকে বিছানায় বসিয়ে টাওয়াল নিয়ে ওয়াশরুম যেতে নিলেই হঠাৎ নূর পিছন থেকে হালকা ধীমে কণ্ঠে বলল। যদি বলি ভালোবাসি। কথাটা শুনে আয়াস পিছু ঘুরল না, ঠায় দাঁড়িয়ে রইল। নূর ধীর পায়ে আয়াসের কাছে গেল, তারপর সামনে থেকে আয়াসকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। নূর ফুপিয়ে কাঁদছে, আর আয়াসের বুকের মাঝে তোলপাড় হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এক সমুদ্র ভালোবাসা নূরের কাছে এনে হাজির করে দিই। আয়াসের হৃদস্পন্দন বাড়ছে, আর ততই বেড়ে চলেছে নূরের ফুপিয়ে কান্নার মাত্রা। হঠাৎ নূর বলে উঠল।
আপনি কিছু বোঝেন না? সব কি আমাকে বলে দিতে হবে সব সময়? আয়াস কিছু বলল না, চুপ করে নূরের অনুভূতিগুলো শুনছে। ভীষণ ইচ্ছা করছে নূরকে আঁকড়ে ধরতে, কিন্তু ধরবে না, তাহলেও দুর্বল হয়ে পড়বে। আর নূরের বলা ভালোবাসি কথাটা ওর মনোবল বাড়ানোর জন্য যথেষ্ট। নূর এক হাত দিয়ে চোখের জলটা মুছে আবার আয়াসকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি কখনো ভাবিনি আপনার মতো একটা ডেভিল পার্সোনালিটির মানুষকে আমি কখনো ভালোবাসবো। কিন্তু কি করব বলুন, ভালোবাসতে আমি অপারক। আবার ঘৃণা নিয়ে দূরে ঠেলেও দিতে পারি না, কারণ আমি পারবো না। আপনি প্লিজ আমার সামনে অন্য কারোর নাম নেবেন না, আমার সহ্য হয় না। আপনি আমাকে ভালোবাসেন কিনা আমি জানি না, কেবল আমার মাঝে গোপন থাক। কিন্তু আপনি যদি আমি ব্যতীত সত্যি কখনো কোনো পরনারীতে আকৃষ্ট হন, সেদিন প্লিজ আমাকে জানে মেরে দেবেন, না হলে আমি নিজেই। কথাটা শোনা মাত্রই আয়াস নূরকে সরিয়ে ওকে বিছানায় ফেলে ওর হাত দুটো শক্ত করে চেপে ধরল। তারপর নূরের গাল দুটো ধরে নূরের ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। আজ কেমন অদ্ভুত নেশা কাজ করছে। আয়াসের সেই তুমি নামক নেশা, যার দরুন নূরকে এত কাছে পাওয়া। আয়াস নূরের ঠোঁটে আলতো করে কামড় দিয়ে সরে আসতে নিলেই নূর আয়াসের শার্ট ধরে কাছে টেনে বলল, আমার ভালোবাসাটাকে দুর্বলতা ভাববেন না। ভালোবাসা কোনো ছিনিমিনি খেলা নয়। আমাকে ভালোবাসার দায়িত্বটা আপনার, আর সেই দায়িত্বটা ভালোভাবে পালন করবেন। I will kill you. কথাটা বলে আয়াসকে সরিয়ে চলে যেতে নিলেই আয়াস ওকে টেনে পুনরায় বিছানায় ফেলে বলল, আমার কাছে ভালোবাসার নিয়মটা অন্য। আর 5 জনের মতো রোমান্টিক কথা আমি বলতে পারি না। স্বাভাবিক মানুষরা যেভাবে ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়, আমি তেমন পারি না। রোমান্টিক দৃষ্টি তো আমার ডিকশনারিতেই নেই। আর বাকি রইল ভালোবাসি শব্দটা শোনার অপেক্ষা, তাই তো? তোমাকে ভালোবাসি কি তা জানি না, হয়তো বলতে চাইছি না। তবে এটুকু জানি যে তুমি আমার এমন একটি নেশা, যে নেশা কেটে গেলে এই আয়াস নামক ডেভিল মানুষটার আর কোনো অস্তিত্ব থাকবে না। আমার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য তোমাকে বা আমাকে কাউকেই পারফেক্ট হওয়ার প্রয়োজন নেই। শুধু চাই একটু ডেভিলনেস, যা সহ্য করার ক্ষমতা তোমার থাকলেই চলবে। আর রইল ছেড়ে চলে যাওয়ার কথা। মৃত্যুর আগ অবধি তো তোমাকে ছাড়ছি না, তাই সেসব কথা ভুলে যাও আফুসোনা। কথাটা বলে ওয়াশরুমে ঢুকলো। দরজা দেওয়ার আগে বলল, তুমি আমার প্রিয় নেশা, যার ঘোর না কখনো কাটবে না কখনো কমবে, আর না আমি কখনো কমতে দেব। কজ আই অ্যাম এ ডেভিল অনলি ফর ইউ। নূর মুচকি হাসলো। আজ সাহস নিয়ে অনেক কিছু বলে ফেলেছে, তার জন্য ভীষণ পরিমাণ লজ্জা লাগছে ওর। কাল ভোরেই তুই আর নূর বেরিয়ে পড়বি। তোর মামু ফোন করেছিলেন, তারা তোদের কালকে যেতে বলেছেন। নেহাতই নূর অসুস্থ, না হলে তোদের তো অনেক আগেই যাওয়ার কথা ছিল। সোফাতে বসে আয়াসের মা প্রিয়ন্তীর ছবির দিকে তাকিয়েছে আয়াস। গভীর দৃষ্টিতে ছবিটা দেখছে, যেন কতকাল দু চোখ ভরে দেখা হয়নি। ওনার কথা শুনেও আয়াসের মাঝে পরিবর্তন এলো না। তেহরাত সাহেব ও আয়াসের সাথে প্রিয়ন্তীর ছবির দিকে তাকালেন। পরনে লাল শাড়ি, হাত ভর্তি চুড়ি, শাড়ির আঁচলটা কাঁধ থেকে কোমর অবধি নামানো, মাথায় খোপা করা, হালকা গোলাপি ঠোঁট আর মৃদু রঙিন ছবিতে কতটা মোহনীয় লাগছে দেখতে। এক কথায় অপরূপ। চোখ ধাঁধানো সুন্দরী ছিলেন তিনি। তেহরাত সাহেব চোখ সরিয়ে পুনরায় বললেন, আহানের সাথে কথা হয়েছে, সে কেমন আছে আমাকে বলতে পারো? আমার সাথে তার হালকা মনোমালিন্য হয়েছিল। তার দেশের বাইরে যাওয়া নিয়ে বিষয়টা আমার তীব্র আপত্তি ছিল। তোমার কি তার সাথে কথা হয়েছে? আয়াস এখনো গালে হাত রেখে ছবিটার দিকে তাকিয়ে আছে। আয়াসকে ভাবলেশহীন হয়ে থাকতে দেখে উনি বলেন, আয়াস। খানিকটা জোরে বলায় আয়াসের ঘোর ভাঙল। একটু থতমত খেয়ে বলল, কিছু বলেছিলে? উনি একটু গরম নিঃশ্বাস ছেড়ে বললেন, আহানের খবরাখবর কিছু জানো? সে কোথায় আছে, কি করছে জানো? আমার সাথে তার কথা হয়নি। হয়েছে। ভাইয়ার ক্লাস শুরু হবে কালকে থেকে, আর সে ভালোই আছে। কথা হয়েছে আমার সাথে। উনি একটু চিন্তাগ্রস্ত হয়ে বললেন, কবে ফিরবে? আয়াস খানিকটা মুচকে এসে বলল, ফিরবে হয়তো। আমি যেদিন ফোন করে ফেরার কথা বলবো। উনি নির্লিপ্ত ভঙ্গিতে বললেন, আমার সাথে ঠিক থাকুক বা না থাকুক, নিজেদের মধ্যে সম্পর্কটা কখনো খারাপ আর তিক্ততা পূর্ণ হতে দিও না। আয়াস ওর বাবার হাতে হাত রেখে বলল, একটা কথা জিজ্ঞাসা করব তোমাকে। বলো। আমার মা, মানে তোমার প্রিয়ন্তী ছিল অপরূপ এক সুন্দরী মহিলা। শত শত জমিদারের ছেলে তাকে বিয়ে করতে উতলা হয়ে পড়েছিল, কিন্তু তাদের মধ্যে থেকে জয়ী হয়েছে তুমি। কারণ ভাগ্য। এগুলো সব গল্প শুনেছি। ঠিকই।
আয়াস এবার খানিকটা গাঢ় কণ্ঠে বলল, শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুর তার বৌদি কাদম্বরী দেবীর প্রেমে পাগল প্রায় ছিলেন, কারণ কাদম্বরী দেবী তার স্বামী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ভালোবাসা পায়নি। তিনি ছিলেন ভালোবাসার কাঙাল। রবীন্দ্রনাথ ও তার মোহে আটকা পড়েছিলেন। একটা নারীর রূপ আর মোহ একটা পুরুষকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট। আমার মা অপরূপ সুন্দরী ছিলেন, তার প্রেমে পড়েছিল সেই সময়কার বহু যুবক। তবু তার মনে একটাই আক্ষেপ ছিল, তা কি তুমি জানো? তেহরাত সাহেব বেশ ঘাবড়ে গেলেন আয়াসের কথা শুনে। বেশ বিষণ্ণ মুখ নিয়ে বললেন, কি? আয়াস একটা রহস্যময়ী হাসি দিয়ে উঠে দাঁড়ালো। তারপর বলল, স্বামীর ভালোবাসা পেয়েও নিজেকে কাদম্বরী দেবীর ন্যায় অনুভব করা বড়ই পাপের কাজ, যা আমি করে চলেছি। তিনি স্বামীর ভালোবাসা পাননি, আর আমি তাং 28শে বৈশাখ 2001। কথাটা শুনে উনি স্তম্ভিত হয়ে বললেন, থামো আয়াস, আমি তোমার মুখ থেকে পুরনো কোনো কথা শুনতে চাই না। পরিস্থিতির স্বার্থে তোমার মায়ের লেখা পুরনো ডায়েরিটা তোমার হাতে তুলে দিতে বাধ্য হয়েছি বলে সেটাকে দুর্বলতা ভেবে বসো না। পুরনো কাসন্দে গাড়তে যেও না, না হলে তো তেতো হয়ে যাবে। আয়াসও ওর চোয়াল শক্ত করে বলল, ঠিক ঠিক, আর ভুল তো ভুল, বরং সঠিকটাকে যে ভুল হিসেবে প্রমাণিত করতে চায় সে কাপুরুষের সমতুল্য। উনি হুঙ্কার দিয়ে বললেন, আয়াস, তুমি ভুলে যাচ্ছ যে আমি তোমার। বাবা, তুমি আমার বাবা, যে নিজের বংশের ধারা বজায় রাখার জন্য পরকীয়া করেছে। উনি নিজের গায়ের শালটা জড়িয়ে ধরলেন শক্ত করে। এই বয়সে সে অতীত নিয়ে ছেলেদের মুখ থেকে ঈর্ষান্বিত কথা শোনা যে শরীরে কাটার মতো সে বিচ্ছে ওনার। আয়াস রুম থেকে বেরিয়ে গেল। তেহরাত সাহেব বাইরের দিকে চেয়ে রইলেন। প্রিয়ন্তীর নিখোঁজ হওয়াতে উনি নিজেও অনেকটা দায়ী। নিজের অপরাধ আর পাপবোধকে মুছে ফেলতে উনি বাইরে আসেন না, লোক সমাজে মুখ দেখান না। অপেক্ষা আছেন কোন দিন প্রিয়ন্তী আসবে, তারপর ওনার অপরাধের শাস্তি দেবেন। কথাগুলো ভাবতেই ওনার চোখে নোনা অশ্রুধারা বয়ে গেল। মাথায় হাত রেখে চেয়ারে বসে আছে আয়াস, চোখে মুখে ক্লান্তির রেশ। বিছানায় বসে জামা কাপড় ট্রলিতে ভরছে নূর। মাঝে মাঝে আয়াসের দিকে তাকাচ্ছে, কেমন ঝিম মেরে বসে আছে ও। পাশে রেখে দেওয়া কফিটা দু চুমুক খেয়ে রেখে দিয়েছে, তা থেকে এখনো উষ্ণ ধোঁয়া উঠছে। নূর শাড়িটা ভাঁজ করে ট্রলির চেনটা দিয়ে হালকা নরম সুরে বলল, আপনার কি শরীর খারাপ? কিছুক্ষণ থেমে আয়াস উত্তর দিল, না। নূর ট্রলিটা বিছানা থেকে নামিয়ে রুম থেকে বেরিয়ে যাবে ভাবল। আয়াসের কণ্ঠস্বর শুনে মনে হলো সে যেন এখন কাউকে তার আশেপাশে চাইছে না। কথাটা ভেবে নূর রুমের বাইরে পা বাড়াতে নিলেই আয়াস বলে উঠল, কোথাও যাবে না তুমি, আমার সামনে সামনে থাকো। মানুষটা ঠিক করে কিছু বলছে না, আবার দূরেও যেতে দিতে চাইছে না। হলোটা কি? আয়াসের বারণ শুনে নূর বাইরে গেল না। বিছানায় বসে ফোনটা হাতে নিতে দেখলো ওর বাবার থেকে কল এসেছে। কালকে তাদের সাথে দেখা না করেই ফিরে এসেছে, তাই জন্য হয়তো ফোন করছে। আয়াসের দিকে তাকালো। আয়াস হাত দিয়ে রীতিমতো কপাল চাপড়াচ্ছে। মাথা ব্যথা করছে কি তাও বোঝার উপায় নেই, কারণ আয়াস অত আবেগপ্রবণ না। নূর এই মুহূর্তে আর ফোন না করে ফোনটা রেখে বলল, আপনার কি মাথা ব্যথা? কথাটা শোনা মাত্রই আয়াস চেয়ার থেকে উঠে গেল। তা দেখে নূর ভাবল আয়াস হয়তো ওর কথাতে বিরক্ত হয়েছে, কিন্তু না। নূরকে অবাক করে আয়াস এসে নূরের কোলে মাথা রেখে গুটি গুটি হয়ে শুয়ে রইল। নূর অবাক হলো বেশ। আয়াস বলল, মাথায় কোনো ভারী বস্তু দিয়ে খুব জোরে আঘাত করবে প্লিজ, যদি একটু শান্তি মেলে। নূরের আর বুঝতে বাকি রইল না যে আয়াস ভীষণ রকম মাথা ব্যথায় জর্জরিত। তাই আর কোনো কিছু না ভেবে আয়াসের মাথাটা টিপে দিতে লাগলো। আয়াস চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ পর নূরের কোমরটা দুহাত দিয়ে জড়িয়ে ধরল। নূরের পেটে আয়াসের ঠোঁটের ছোঁয়াতে নূর মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। হঠাৎ আয়াস বলে উঠল, বড় আর উচ্চবিত্ত বংশের ছেলেরা অনেকাংশে চরিত্রহীন হয়। তাদের বংশগত একটা ধারা অব্যাহত আছে, যার নাম হলো পরকীয়া। জানো নিশ্চয়ই। কথাটা শুনতেই নূর একদম দমে গেল। এতদিন ও জানতো এই কথাটা, কিন্তু আয়াসের মুখ থেকে শুনবে ভাবেনি। নূর মৃদু কণ্ঠে বলল, হুম, আমাদের বংশেও সেই ধারা আছে, আর তা যদি আমি আজ টিকিয়ে রাখি তাহলে কেমন হয় বলো তো? কথাটা শুনে নূরের হাতের বাঁধন আলগা হতে লাগলো। আয়াসের থেকে দূরে সরে যেতে ইচ্ছে করছে। সত্যি বড় কোনো একটা বস্তু নিয়ে আয়াসের মাথাতে আঘাত করার ইচ্ছা জাগছে প্রবল। নূর চুপ করে রইল। আয়াস এবার নূরের কোমরটা ছেড়ে নূরকে বিছানায় ফেলে নূরের দিকে ঝুঁকে নূরের ঠোঁটে আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলল,
বংশের ধারাকে বিলীন না হতে দেওয়ার দায়িত্বটা বরং আমি নিয়ে নেই। বলো, না হয় 2-4টে বিয়ে করলাম, সমস্যা কি? কেউ বলতে আসবে না চরিত্রহীন, কারণ এতদিন এই বংশে এটাই হয়ে আসছে। যদিও একাধিক বিয়ে করা থেকে আমার বাবা আর আমার ছোট আব্বু বিরত ছিলেন। নূরের চোখে জল জমে এলো, ঠোঁট জোড়াও হালকা কেঁপে উঠল ফুপিয়ে ওঠাতে। আর কিছুক্ষণ শুয়ে থাকলে এই চোখ দিয়ে জল গড়াবে। তাছাড়া সকালেই তো নিজের ভালোবাসার প্রকাশ ঘটিয়েছে, এমন তো নয় যে ওর মনের কথা বলেনি। তারপরেও আয়াস এমন কথা বলছে দেখে নূরের শরীরের রক্ত ঠান্ডা হয়ে আসছে। নূর উঠতে গেলে আয়াস আবার বিছানায় ফেলে ওর হাত জোড়া মুঠিবদ্ধ করে নিল। নূর ফুপিয়ে উঠল। অবশেষে সকল বাধা না মেনে চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়তে আয়াস বলল, আরেকবার বলো যে ভালোবাসি। নূর আয়াসের থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। আয়াস নূরের গলায় মুখ ডুবিয়ে দিল। আয়াসের নরম নিঃশ্বাস নূরের গলায় পড়ছে। নূর হাত ছাড়ানোর চেষ্টা করতেই আয়াস হাতটা ছেড়ে দিয়ে নূরের গলা থেকে সরে এসে ঠোঁটের এক কোণে কামড়ে ধরতেই নূর ধাক্কা দিল আয়াসকে। আয়াস কামড়ানো অংশটুকু ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, একবার বলেছো, বাট আর কখনো উচ্চারণও করবে না ভালোবাসি শব্দটা, নয়তো খারাপ হবে খুব। কথাটা বলে আয়াস চলে গেল। নূর চোখটা মুছে আয়াসের দিকে তাকালো। মানুষটাকে যতই বোঝার চেষ্টা করছে ততই যেন আরো গোলকধাঁধা হয়ে যাচ্ছে। সকালে তো কত খুশি হলো, আর এখন এত পরকিয়া, বিয়ে, ভালোবাসি না বলা, এগুলোর তাৎপর্যতা নূর খুঁজে পাচ্ছে না। রাত 9:30। বাসার বাইরে দাঁড়িয়ে স্মোক করছে আয়াস। আকাশে বিষাক্ত ধোঁয়া ছাড়ছে। বাসার দারোয়ান কাজ বিকালে ছুটি দিয়ে দিয়েছে আয়াস। কারণ জিজ্ঞাসা করলে বলেছে যে এমনি একদিন ইচ্ছা হলো তাই তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। সিগারেটটা শেষ হতে নিলেই আয়াস পকেট থেকে ফোনটা বার করে কল করলো। খালামণি, ওনার খাওয়া শেষ? হ্যাঁ আসি বাবা, ওনার খাওয়া শেষ। উনি আবার একটা শুকনো ঢোক গিলে বললেন, ওনাকে কি আরেকটা সুযোগ দেওয়া যায় না? না মানে এত বছর ধরে ওনা দেখাশোনা করতে করতে মানুষটার উপর এক প্রকার মায়া পড়ে গেছে আর কি। আয়াস একটা তাচ্ছিল্যের হাসি আসলো। চোখে জল টলমল করছে। আয়াসের মুচকি হাসির আওয়াজ ফোনের ওপাশে আয়াসের খালামণি মানে ইফার মায়ের কাছে পৌঁছলো না। ওনার কণ্ঠ রীতিমতো কাঁপছে। অদ্ভুত এক চাপা কষ্ট অনুভব করছেন মনের মাঝে। আয়াস আকাশের দিকে তাকিয়ে তারপর ফোনে বলে উঠল, তুমি চলে এসো, আমি যাচ্ছি। কথাটা বলে আয়াস ফোনটা কেটে দিল। দরজার এপাশ থেকে আয়াসের খালামণি চাপা স্বরে কথাগুলো বলছিলেন নূরের মায়ের আড়ালে। আয়াস গাড়ি ড্রাইভ করে বেরিয়ে এলো। ব্যালকনি থেকে সমস্তটা নূরের চোখে পড়েছে। আয়াসের মতিগতি বোঝার সাধ্য নূরের নেই। নূর চঞ্চল আর বিষণ্ণ মন নিয়ে রুমে চলে এলো। রুমে এসে ফোনটা হাতে নিল। ভাবলো ওর বাবার কাছে ফোন করবে। ফোন করতে গিয়ে দেখলো ট্রলিটা দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা। মনে পড়ে গেল কালকে ওরা নাটোর যাবে, ভোর ভোর বার হতে হবে। ভাবনা চিন্তাগুলো আপাতত দূরে সরিয়ে ফোন ধরালো নূর। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর নূরের বাবা ফোনটা ধরলেন। তারপর উনি চুপ হয়ে রইলেন। নূর বিষণ্ণ কণ্ঠে বলল, কেমন আছো বাবা? উনি চুপ করে রইলেন, কথা বললেন না কোনো। হয়তো বলার ইচ্ছা শক্তিটা মৃত প্রায়। ওনাকে চুপ থাকতে দেখে নূর আবার বলল, বাবা। উনি এখনো চুপ। নূর ভাবলো হয়তো ওনার মন খারাপ বা কোনো সমস্যা হয়েছে বা নূরের ওপর রাগ হয়েছে। নূরের চোখে জল ভার করে এলো। বেশ ভাঙা কণ্ঠে বলল, বাবা তুমি আমার উপর রেগে আছো? ও বাবা। নূরের এই কথাটা শোনার পর থেকে উনি বলে উঠলেন, আমাকে ক্ষমা করে দিস মা, আমি তোদের সবাইকে মিথ্যা বলেছি। কথাটা বলে উনি যেন ফুপিয়ে কেঁদে ফেললেন। ওনার কান্নার আওয়াজ শুনে নূর বেশ ভেঙে পড়ল। তারপর নূরও কাঁদো কাঁদো হয়ে বলল, তুমি এই কথা বলছো কেন বাবা? কি হয়েছে আমাকে বলো। উনি ফোনের মধ্যে থেকে বেশ শব্দ করে হাউমাউ করে কেঁদে উঠলেন। নূরের চোখ দিয়ে জল গড়াচ্ছে। হঠাৎ এমন আচমকা এমন পরিস্থিতির সম্মুখীন হবে নূর ভাবেনি। চোখের জলটা মুছে আবার প্রশ্ন করে উঠল, কি হয়েছে তুমি আমাকে সব বলো। আর এভাবে কেঁদো না প্লিজ। উনি কাঁদতে কাঁদতে বলে উঠলেন, তোর মা বেঁচে আছে নূর, আমি বুঝতে পারিনি। তোর মায়ের মতো মৃত রক্তাক্ত লাশ দেখে সেদিন আমি সেটাকে তোর মা ভেবেছিলাম নূর, আমি চিনতে পারিনি। নূর যেন আকাশ থেকে পড়লো এমন কথা শুনে। এত বছর পর যখন সবাই একটা মানুষকে মৃত হিসেবে ধরেই নিয়েছে, তখন হঠাৎ ওর বাবার বলা একটা কথা যেন সবকিছুকে পাল্টে দিল।
নূর উত্তেজিত হয়ে বলে উঠল, কি বলছো কি তুমি এসব? তুমি ঠিক জানো আম্মু বেঁচে আছে? আম্মু কোথায়? আর সব প্রশ্নের উত্তর কি বাবা? উনি ওনার কান্নার মাঝে দম আটকা কাশকে এসে বললেন, আমিও জানতাম না কিছুই। আজ তোর মায়ের কবর জিয়ারত করতে গিয়ে দেখি কবরের গায়ে অন্য একটা মহিলার নামের নেমপ্লেট বসানো। প্রথম থেকে খানিকটা অবাকই হয়েছিলাম, কিন্তু বিষয়টা কোনো ছোটখাটো বিষয় না দেখে আমি গেলাম সেখানকার এলাকার ম্যানেজারের কাছে অনেকে জিজ্ঞেস করাতে যে সেখানে অন্য একটা মহিলার নামের নেমপ্লেট কেন। তখন উনি বললেন, যার কবর তার নামেই নেমপ্লেট দেওয়া আছে, তাছাড়া এটা আপনার স্ত্রীর কবর না। আপনাকে আমি দেখেছি কবরে জিয়ারত করতে আসতে, তাই আমি আপনাকে চিনি। কিন্তু কয়েকদিন আগে একটা পরিবেশ বেশ কয়েকজন সদস্য এসে জানান যে সেখানে যে কবরটা দেওয়া হয়েছে ওনারা তাদের পরিবারের লোক। কথাটা শোনা মাত্রই আমার আপনার কথা মাথায় আসে। আমি তখন খানিকটা আন্দাজেই ওনাদের সাথে তর্কে জড়ালাম। তারপর সব কিছু জিজ্ঞাসা করতেই ওনারা আমাকে সব কিছু বুঝিয়ে বললেন যে যেদিন ওই রোড অ্যাক্সিডেন্ট হয় সেদিন ওনাদের পরিবারের লোক আর সারাদিন বাসায় ফিরেননি। তাছাড়া ওনাদেরও ফোন করে কেউ জানিয়েছিলেন যে তাদের বাসায় কেউ একজন মারা গিয়েছেন, কিন্তু ইতিমধ্যে আপনি আপনার ওয়াইফের মৃতদেহ ভেবে তাকে নিয়ে যান, কিন্তু তার আসল পরিবারের লোক এসে আর পায়নি। যখন জানলেন যে আপনারা নিয়ে গিয়েছেন তখন আপনাদের খোঁজার চেষ্টা করেও পাননি, কারণ আপনারা বাসা পরিবর্তন করেছিলেন। আপনারা হঠাৎই কিছুদিন আগে ওনাদের বেশ কিছু প্রমাণসহ জানালেন যে এটা ওনাদের পরিবারের একজনের কবর। তারা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আপনারা কিছু বুঝতে পেরেছিলেন যে উনি আপনাদের বাড়ির লোক? তখন আরাফাত সাহেব মাথা নাড়িয়ে না জানালেন। সব কথা আরাফাত সাহেব নূরকে বললেন। উনি রীতিমতো ভেঙে পড়েছেন, কি বলবে ভাষা খুঁজে পাচ্ছেন না। কথাগুলো শুনে নূর কেঁদে ফেলল। তার মানে ওর মা বেঁচে আছে? নূরও কাঁদছে। হঠাৎ আরাফাত সাহেব চোখের জল মুছে বললেন, তোর মা এখন কোথায় আছে, কি অবস্থায় আছে আমি জানি না মা, আমি জানি না। আর তোর মাই বা সেদিন আর ঘরে ফিরল না কেন আমি তাও জানি না। পারলে আমাকে ক্ষমা করিস। নূরও নিজের চোখের জল মুছে বলল, তুমি কেন ক্ষমা চাইছো? তোমার তো কোনো দোষ নেই, ভাগ্যতে যা ছিল তাই হয়েছে। তাছাড়া এত বছর পর আম্মু কোথায় থাকতে পারে, আর আম্মুকে কোথায় বা খুঁজবো আমরা? আমি জানি না মা, আমি জানি না। দুজন আরও বেশ কিছুক্ষণ কথা বলার পর নূর ফোনটা কেটে দিল। নূর আয়াসের ফোন করে খবরটা জানাবে বলে ফোন করতেই কলটা গেল না, ফোন সুইচ অফ। নূরের আর তর সইছে না কথাটা বলার জন্য। নূর না পেরে রুমের মধ্যে পায়চারি করছে আর আয়াসকে ফোন করার চেষ্টা করছে বারবার। হঠাৎ বাইরে থেকে শোষো আওয়াজ শোনা যেতেই নূর জানালার দিকে তাকালো। জানালাটা খোলা। নূর খুব ভূতের ভয় পায়, তাই সন্ধ্যা হওয়ার সাথে সাথে জানালা দিয়ে দেয়। কিন্তু আজকে জানালাটা খোলা রেখেছে কেন সেটা নূর বুঝতে পারছে না। হয়তো ভুলে গেছে ভেবে জানালাটা দিতে গেলেই বাইরের অন্ধকারে কেঁপে উঠল নূর। তারপর হাত বাড়িয়ে জানালাটা বন্ধ করতে গেলেই নূর ওদের বাসার বিপরীতে কিছুটা দূরে আলো জ্বলতে দেখল। আর দুটো মানুষের অবয়বকে হাঁটতে দেখে ভয়ে জানালাটা জোরে শব্দ করে টেনে দিয়ে বিছানায় বসে পড়ল নূর। ভীষণ রকম ভয় পেয়েছে ও। নূর বিছানায় পা গুটিয়ে বসে মনে মনে অনেক সুরা পড়ছে ভয় কাটানোর জন্য। ওটা যে গাড়ির হেডলাইটের আলো টিপ টিপ করে জ্বলছিল তা নূর বুঝতে পারেনি। ফাঁকা রাস্তার মাঝে গাড়িটা দাঁড় করিয়ে রেখে মুখোমুখি দাঁড়িয়ে আছে আয়াস আর নূরের মা। আয়াসের চোখে আছে হিংস্রতা আর নূরের মায়ের চোখে বিরক্তি আর রাগ। গাড়িটা রাস্তার মাঝে রাখা, গাড়ির আলো একবার জ্বলছে একবার নিভছে। নূরের মা বিরক্ত হয়ে বললেন, মানে কি আয়াস, তুই এসব আলতু পালতু প্রশ্ন করছিস কেন? আর তোর কি মনে হয় যে আমি তোকে মিথ্যে বলছি? তোকে মিথ্যে বলে আমার লাভ কি? ওটা যেমন তোর মা তেমনি আমার বড় আপু। আয়াস ভারী গলায় বলে উঠল, আমার আম্মু কোথায় খালামণি? এখনো সুযোগ আছে, বলো যে সে কোথায়, না হলে আজকেই তোমার শেষ দিন, আর তোমাকে শেষ করতে আমি 2 বারও ভাববো না। উনি রেগে দাঁতের দাঁত চেপে বলল, তুই যে এভাবে মিথ্যে অপবাদ দিয়ে আমাকে দোষী প্রমাণ করবি ভাবিনি আয়াস। তোকে আমি নিজের সন্তানের মতো ভাবতাম, আর তুই কিনা তার এই প্রতিদান দিলি। ছি, এখন তো ভাবতে গা ঘিন ঘিন করছি যে আমার ফুলের মতো মেটার জীবনসঙ্গিনী হিসাবে আমি তোকে ঠিক ভেবেছিলাম। আয়াস পকেট থেকে রিভলভারটা বার করে বলল, খবরদার, তোমার ওই মুখে আমার আপুসোনার নাম নিয়েছো তো তোমাকে মেরে ঝাঁঝরা করে দেব।
অনেক বছর সময় দিয়েছি তোমাকে, আর না, আজ তোমার পর্যাপ্ত সময় শেষ। আমি আর একবার জিজ্ঞাসা করব যে আমার আম্মু কোথায়? বলো কোথায়? শেষবারের মতো বলছি। আর তোমার মেয়েকে আমি এমনি এমনি বিয়ে করিনি, নিজের কাজ হাসিল করার জন্যই করেছি। না আছে ওর প্রতি অনুভূতি, আর না আছে ভালোবাসা। ওর মতো হাজার হাজার মেয়ে আমার পিছন পিছন ঘুরে, বুঝেছো? আর সে আমার প্রেমে পাগল, আমি না। জি আয়াস, জি। আমার মেয়ে সম্বন্ধে কোনো বাজে কথা আমি শুনতে চাই না। তুই কি মানুষ? মানুষ আমি কখনই ছিলাম না, আমি হলাম ডেভিল। আর তোমার মেয়েটাও কত বোকা, আমি কাছে টানলেই সুরসুর করে কাছে চলে আসে। মেয়ে মানুষের স্বভাবই এমন, ডাকলে না করতে পারে না। না জানি এত আবেগ কই পায়। কথাটা শুনে উনি ওনার কোমরে গুজে রাখা চাকুটা বার করতে গেলেই পরপর দুটো গুলি এসে ওনার শরীরকে ভেদ করে গেল। উনি মাটিতে পড়ে গেলেন, চারিদিকে রক্ত। আশ বন্দুকটা নামিয়ে একবার পিছন দিকে তাকালো। আশ বন্দুকটা হাত থেকে ফেলল না, বন্দুকটা হাতে রেখেই নূরের মায়ের বডির কাছে হাঁটু গেড়ে বসলো আর রক্ত দিয়ে পিছের উপর লিখল, আই অ্যাম দ্য ভিলেন ইন ইউল লাভ স্টোরি, আপু সোনা। কথাটা বলে হাসলো আয়াস। ভয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে নূর। রাত 1টা বাজে। আয়াস এখনো বাসায় ফেরেনি। নূরও আর ঘর থেকে বার হয়নি। ইফার মাথা ব্যথা করছিল বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। আর ইফার মা ওনার বোনের ছেলে অসুস্থ বলে সন্ধ্যাবেলা আর একবার বাসা থেকে বেরিয়ে গেছিল, তাই নূর বলার মতো কাউকে সুযোগ পায়নি। হঠাৎ কম্বল সরিয়ে গলায় উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেতেই নূর কেঁপে উঠল। বুঝতে পারল যে আয়াস ফিরেছে, তাই অযথা ভয় না পেয়ে বরং আরও সাহস পেল। হৃদস্পন্দন ক্রমাগত বাড়ছে আয়াসের স্পর্শে। আবেগে ব্ল্যাঙ্কেট আঁকড়ে ধরল নূর। হঠাৎ আয়াস নূরকে ঘুরিয়ে ওর মুখোমুখি করে নূরের গলায় মুখ ডুবিয়ে দিল। আচমকা আয়াসের এমন ব্যবহার নূরের কাছে একটু অদ্ভুত লাগলেও অবাক হলো না, কারণ আয়াস এমনই, আর নূর এগুলোতে অভ্যস্ত। আয়াসও কিছু বলছে না, আর নূরও কিছু বলছে না। রুম জুড়ে চলছে পিনপতন নীরবতা। কেবল অনুভূত হচ্ছে আয়াসের উষ্ণ ছোঁয়া আর নূরের ছন্দহীন হৃদস্পন্দন। আয়াস নূরের শরীরে ওর স্পর্শগুলো গভীরভাবে দিতে লাগলে নূর খানিকটা লজ্জার কম্পিত কণ্ঠে বলে উঠল, প্লিজ এত কাছে আসবেন না। আয়াস নূরের গলা থেকে মুখ সরিয়ে কিছুক্ষণ নূরের মুখের দিকে চেয়ে রইল। মেয়েটার মুখে একরাশ লজ্জা আর ভয় কাজ করছে। আয়াস এক হাত দিয়ে নূরের পেটিকোটের ফিতেটায় হাত দিতে গেলেই নূর এক নিঃশ্বাসে বলে উঠল, আমি অসুস্থ, প্লিজ। আয়াস বুঝতে পারল নূর ঠিক কী বোঝাতে চাইছে। নূরের ইশারা বুঝতে পেরে আয়াস ওর হাতটা সরিয়ে নিয়ে নূরের ঠোঁটজোড়া দখল করে নিল। নূর আয়াসের শার্ট ধরে খামচি মেরে ধরল। ভয়টা ক্রমে ক্রমে কমে আসছে। কিছুক্ষণ পর আয়াস নূরকে ছেড়ে নূরের পেটে মাথা রাখল আর দুহাত দিয়ে নূরকে জড়িয়ে ধরল। আয়াস ভাবল যে নূর হয়তো এখন পেটের ব্যথায় গুটিসুটি হয়ে শুয়েছিল, আর এই অবস্থায় পেটে পেইন হওয়াতে অসম্ভব কষ্ট হয়। আয়াস নূরের পেইন কমাতে নূরের পেটে মাথা রাখল। নূর কিছু বলছে না। বেশ অনেকক্ষণ আয়াস ওভাবেই রইল। হঠাৎ নূরের মনে পড়ল ওর আম্মুর কথা। কথাটা ভাবতেই নূর উত্তেজিত হয়ে বলল, জানেন তো আমার আম্মু বেঁচে আছে এখনো, আমার আম্মুর কিচ্ছু হয়নি। কথাটা বলেও আয়াসের তরফ থেকে কোনো রিপ্লাই এলো না। এটা দেখে নূর ভাবল আয়াস হয়তো সবটা বলেই তারপর কোনো মন্তব্য করবে, তাই নূর একে একে সব কথা আয়াসকে বলল। সব কথা শুনেও আয়াস কিচ্ছু বলল না। এটা দেখে নূর ধিমে কণ্ঠে বলল, আমার আম্মু হলো আমার জীবনের সবচেয়ে বড় হ্যাপিনেস। আম্মুকে পেলে আমার আর কিচ্ছু চাই না। তবু আয়াসের কোনো রিপ্লাই নেই দেখে নূর একটু উঁচু হয়ে দেখলো আয়াস ঘুমিয়ে পড়েছে। নূর নিজের মাথায় চাপট মারল। তার মানে এতক্ষণও নিজে নিজে বকে গেছে একা একা। কথাটা ভেবে নিজেকে স্টুপিড মনে হলো। নূর আর বেশি কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল। প্রায় 10 মিনিট পর আয়াস নূরের উপর থেকে সরে এসে নূরের দিকে তাকিয়ে রইল। তারপর নিজের মনে মনে বলল, সো স্যাড আপু সোনা। ডেভিলকে কি কেউ ডক্টর ডেভিলের গল্প শোনায়? সো স্যাড। আর কি বললে, সে তোমার বড় হ্যাপিনেস? তাহলে আমি কি? ভোরের আকাশ আর পরিবেশ দুটোই ভীষণ আদুরে, শুধু বারবার হাত দিয়ে শুয়ে দেখতে ইচ্ছে করে। ভোর রাতে বৃষ্টি হয়েছে হালকা, তাই পরিবেশের শীতলতা বেশ। বাইরে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, যা গাড়ির জানালার বদ্ধ কাছে সেই আশ্রয় পড়ে তার কার্নিশে জমে জমে রয়েছে।
নূরের ভীষণ ইচ্ছা করছে সেই কাঁচের গায়ে হাত দিয়ে বৃষ্টির ফোঁটাগুলোকে স্পর্শ করার, যদিও সেই ফোঁটা আঙুল দিয়ে স্পর্শ করে শরীরের শীতলতা বইয়ে দেবে না, কিন্তু কাচের এপার থেকে তার সাথে অবস্থান মিলিয়ে চলার চেষ্টাটুকু তো করা যেতেই পারে নাকি। নূর আয়েশের দিকে তাকালো। ওপরের শার্টের একটা বোতাম খোলা, আর মাঝে মাঝে চঞ্চলতার বিরক্তিতে মাথার চুলগুলো আঙুল দিয়ে আঁকে বুকে স্পর্শ করায় সেগুলো বড্ড এলোমেলো হয়ে আছে। নূর সেই বৃষ্টির ফোঁটাগুলোকে স্পর্শ করার চেষ্টা করবে কি ভাবছে, কারণ এতে আয়েশ যদি ওকে নিতান্তই বোকা ভাবে তখন। হাতটা নিষ্পিস করছে ভীষণ। গাড়ি চালানোতে আপাতত আয়েশের সম্পূর্ণ ধ্যান জ্ঞান, আর গাড়ি চালানোর সময় আয়েশ খুব একটা কথা বলে না। অর্ধেক রাস্তা তো নূর ঘুমিয়েই কাটিয়েছে, আর বাইরে বৃষ্টির সাথে ভোরের অন্ধকারের সব যাত্রাটুকু অনুভব করার সুযোগ হয়ে ওঠেনি ওর। কতটা রাস্তা এসেছে বা এখনো কতটা রাস্তা যেতে হবে তা নূর জানে না। নিজের ভেতরকার আড়ষ্টতা কাটিয়ে আর নিজের ভাবনাগুলোকে দূরে সরিয়ে নূর গাড়ির কাছে লেগে থাকা ফোঁটা ফোঁটা বৃষ্টিবিন্দুগুলোর সাথে আঙুল মেলাতেই এক প্রশস্ত হাসি ছেয়ে গেল নূরের ঠোঁট জুড়ে। আনন্দ হাসিটা যখনই খিলখিলে উঠবে তখন হঠাৎই বিরাট একটা ব্রেক কষে আয়েশ গাড়িটা থামালো। নূরের মুখের হাসিটা যেন হঠাৎই মিলিয়ে গেল। আয়েশের দিকে তাকাতে দেখলো আয়েশ সিট বেল্ট খুলে গাড়ি থেকে নামছে। আয়েশের মুখ দেখে মনে হচ্ছে সে যেন একাই ঘুরতে যাচ্ছে, আর তার আশেপাশে বা তার সাথে কেউ নেই। আয়েশ গাড়ি থেকে নেমে নিজেই গটগট করে হেঁটে চলে গেল, আর নূরের প্রতি কোনো ভ্রুক্ষেপ না করে। নূর আয়েশের এই ব্যবহারের সাথে অপরিচিত। আয়েশ কখনো এমনটা করে না। নূর গাড়ি থেকে নামলো না, সেখানেই ঠাই বসে রইল। বুকের মাঝের চাপা বেদনাটা কষ্ট দিচ্ছে। ভাবার চেষ্টা করছে সব, যে ওর দ্বারা কি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে গেল আয়েশের প্রতি, যা নূরের করা উচিত হয়নি। ভাবনা বেদনা বাড়ায় নূরের ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। চোখ থেকে হঠাৎই টপ টপ করে জল গড়িয়ে পড়ায় নূর তাড়াতাড়ি করে জলটা মুছে নিল। আয়েশ একদিন বলেছিল ওকে, কখনো অনুভূতি ব্যক্ত করতে নেই, তাহলে তা সস্তা হয়ে যায়। তাহলে কি এখন নূরের অনুভূতিগুলো আয়েশের কাছে সস্তা? কথাটার বেশি মনোযোগ দিয়ে ভাবতে পারল না নূর। তার আগেই গাড়ির জানালায় আঙুল দিয়ে কড়া নাড়ার মতো এক খটখটানি আওয়াজ তৈরি হলো, যাতে নূরের ভাবনার ব্যাঘাত ঘটল। জানালার কাজটা নামাতেই দেখলো বছর দশেকের এক ছেলে গামছা মাথায় দিয়ে মাথা নিচু করে গুটি সুটি মেরে বলল, আপা ওই ভাইয়াটা আপনার সাথে যাইতে কইল। নূর গাড়ি থেকে নামতে গেলে এই ছেলেটা নূরের হাতে একটা ছাতা ধরিয়ে দিয়ে বলল, আপা এই যে ছাতাটা লোন, আর আইয়ে পড়েন তাড়াতাড়ি। নূর ছেলেটাকে ভিজে ভিজে না গিয়ে ওর ছাতায় করে যেতে বলবে, তার আগে ছেলেটা দৌড় দিল। তবুও নূর খানিকটা উচ্চস্বরে ডেকে বলল, এই ছেলে, এই ভিড়ছ কেন? থামো। কে শোনে কার কথা? ছেলেটা দৌড়ালো টিপ টিপ বৃষ্টিতে গামছা মাথায় দিয়ে। পেট চালানোর জন্য, নিজেদের পরিবারের মানুষদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য নিজেদের গোটা ছোটবেলা বিসর্জন দিয়ে কঠোর পরিশ্রম করে তারা, তাই তারা এসব কাজে অভ্যস্ত। নূর ছাতাটা মেলিয়ে নামতেই দেখলো বাইরে প্যাচ প্যাচে কাদা। নূরের কোমরের ব্যথাটা কমেছে, কিন্তু একেবারে ঠিক হয়নি, তাই সাবধানে চলাফেরা করতে হবে, না হলে যখন তখন পা পিছলে গেলে কোমর ভেঙে একাকার হবে। নূর বেশ পা টিপে টিপে হাঁটতে শুরু করলো। আয়েশকে দেখা যাচ্ছে, তবুও বৃষ্টির মাঝে আয়েশের দৃশ্যটা স্পষ্ট না। নূরের সমগ্র শরীরটা না ভিজলেও শাড়ির পাড় আর আঁচলের খানিকটা অংশ ভিজে গেল। আয়েশের সামনে গিয়ে ছাতাটা রেখে শাড়ির আঁচলটা ঝাড়তে গেলেই দেখলো আয়েশ খাওয়া শুরু করে দিয়েছে। বিষয়টা নূরের একদম ভালো লাগলো না। ও না আসার আগে কীভাবে আয়েশ খাওয়া শুরু করে দিতে পারে নূর জানে না। শাড়ির অবশিষ্ট অংশটার জল না ঝরিয়ে ধপ করে বসে পড়ল, যাতে কোমরে খানিকটা হলেও ব্যথা পেল। কিন্তু এই মুহূর্তে আয়েশের প্রতি রাগের কাছে ব্যথাটা নেহাতি ক্ষীণ। এত বিরহ আর সহ্য করা যায় না। নূরের নিজেরও একটা সহ্য ক্ষমতা আছে, আর যার সীমাটা নেহাতি কমে কমে আসছে। নূর এবার খানিকটা ঝাঁঝিয়ে বলে উঠল, এই আপনি কেমন মানুষ? হ্যাঁ, আমি আসার আগেই খাওয়া শুরু করে দিয়েছেন। স্ত্রীকে রেখে কেউ খায়? তাছাড়া আমরা দুজন তো একসাথে বেরিয়েছি নাকি? না আলাদা বেরিয়েছি? কোনটা? আয়েশ মুখের হালিমটুকু শেষ করে পরোটাটা ছিঁড়তে ছিঁড়তে বলল, কেন খেতে পারবো না? তাছাড়া তুমি না আমাকে ভালোবাসো, তাহলে আবার কি? কথাটা শুনে নূরের ভুরু কুঁচকে এলো। তারপর ভুরু কুঁচকে বলল, তো আয়েশ পরোটাটা ছিঁড়ে বলল, তুমি জানো না যে পেয়ার আন্দা হতা হ্যাঁ? টিভিতে দেখনি বলতে?
প্রায় সিনেমাতেই তো বলে। নূরের ভেতরকার বিরক্তির মাত্রাটা বাড়তে লাগলো। কোন কথার কিভাবে লজিক দেখাচ্ছে মানুষটা। নূরের ভেতরে তর্ক করার ইচ্ছাটা মরে গেল। কান্না পাচ্ছে ভীষণ। ঠোঁটজোড়া ফুপিয়ে ওঠার উপক্রম। মাথা নিচু করে বসে আছে। হঠাৎ আয়াস বলে উঠল, শুনেছি ভালোবাসা বেশি হলে প্রেমিক খেলে নাকি প্রেমিকার আর খিদে থাকে না, আবার প্রেমিকার খাওয়া হলে প্রেমিকের খিদে থাকে না, তারপর চুমু দিলে বলে জ্বর সেরে যায় এক্সট্রা এক্সট্রা। নূর আয়াসের দিকে তাকালো মুখ ভার করে। মানুষটা এমন কঠিন হৃদয়ের কেন? বোঝা মুশকিল যে কখন কি চায়। এই বরফ তো এই জল। নূর আয়াসের দিকে ছলছল চোখে একবার থেকে মাথা নিচু করে নিল। ওর সামনে প্লেটও নেই কোনো। টেবিলে কেবল একটাই প্লেট, যেটাতে শুধু আয়াস খাচ্ছে। হাতে হাত রেখে মাথা নিচু করে বসে আছে নূর। হঠাৎ আয়াসের কণ্ঠস্বর শুনল। হা করো। নূর মাথা উঁচু করল। আয়াস ওর সামনে খাবার ধরে আছে। আয়াস হঠাৎ মুখটা নিচু করে নিল আর খাবারটা আগের মতোই ধরে রেখেছে। নূর একবার বোঝার চেষ্টা করলো, তারপর আরও কিছুটা ভাবার সময় নেবে। তখন আয়াস একটু জোর গলায় বলল, হা করো। নূর আর ভাবার সময় পেল না, তাড়াতাড়ি খেয়ে ফেললো আয়াসের হাত থেকে। হঠাৎ আবার আয়াস বলে উঠল, ছলো ছলো চোখে আমার দিকে তাকাবে না কখনো, নিজেকে কেমন নিষ্প্রাণ আর শক্তিহীন বলে মনে হয়। হঠাৎ এমন কথা শুনে নূরের গলায় খাবার আটকে যাওয়ার উপক্রম। মানুষটার হলোটা কি? নূর জল খেয়ে আয়াসের দিকে তাকাতে আয়াস বলল, ভালোবাসা হলো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা, আর যে খুব সহজেই ভালোবাসার প্রকাশ ঘটিয়ে ফেলতে পারে তার মূল্য আর বাস্তবতা অপর মানুষটির কাছে তত দ্রুত কমতে থাকে। নূর ভাবুক সুরে বলল, তাহলে কি আমার বাস্তবতা আর মূল্য কি আপনার কাছে কমে গেছে? আর তা এত দ্রুত? নূরের কথার পরিপ্রেক্ষিতে আয়াস বলল, আচ্ছা, তুমি যদি কখনো জানো যে আমি তোমার সাথে বৈবাহিক সম্পর্কে থাকা সত্ত্বেও আমি অন্য নারীতে মজে থাকি, কিন্তু তোমাকে তা কখনোই বুঝতে দেই না, তাহলে তখন তোমার কেমন লাগবে কথাটা শুনে? আয়াসের বলা কথাটা শুনে নূরের সর্বাঙ্গ কেঁপে উঠল। তারপর খানিকটা কাঁপা কণ্ঠে বলল, মানে আপনি বলতে চাইছেন যে আপনি অন্য কাউকে ভালোবাসেন, তাই তো? আয়াস মুচকে এসে আর এক টুকরো পরোটা নূরের মুখের সামনে ধরতেই নূর আয়াসের হাতটা নামিয়ে দিয়ে বলল, আপনি আগে আমার কথার উত্তর দিন, তারপর বাকি কথা হবে। এটা আগে খাও, অনেক লম্বা একটা গল্প শোনাবো তোমাকে, তাই খেতে খেতে শোনো, ইন্টারেস্টিং লাগবে। নূরের খাওয়ার ইচ্ছা নেই, তবুও আয়াসের কথায় আটকা পড়ে ওকে খেতে হচ্ছে। শুরু করি। নূর কিছুটা উত্তর দিল না। আয়াস বলতে শুরু করলো, অনেক বছর আগের কথা, কোনো এক অচিনপুরে এক রাজকন্যা ছিল যে কিনা অপরূপ সুন্দরী। আশেপাশে গ্রাম থেকে কত রাজপুত্র জমিদার মনিবের ছেলে তাকে বিবাহের প্রস্তাব দিত, কিন্তু তার বাবা সুযোগ্য পাত্রের হাতে তুলে দিতে চেয়েছিলেন। দূর দূরান্তে তার রূপের প্রশংসা শোনা যেত, কিন্তু সেই রাজকুমারীর মাঝে কোনো অহংকার ছিল না তার নিজের রূপ নিয়ে। তার চালচলন ছিল বড্ড স্বাভাবিক, সাধারণ মানুষের মতোই। অপরদিকে রাজকুমারীর এক বড় ভাই আর বোন ছিল। বড় ভাই ছিল বিবাহিত, রাজ্যের কাজে তিনি বেশিরভাগ সময়ই বাইরে থাকতেন, স্ত্রীকে বেশি সময় দিতে পারতেন না। রাজকুমারীর ছোট বোন ছিল বেশ চঞ্চল আর দুষ্টু প্রকৃতির, বেশ ছন্নছাড়া। নূরের শুনতে বেশ ভালো লাগছে, তাই উৎসাহের সাথে কিছুক্ষণ পরপর বলছে। তারপর এর মাঝে আয়াস নূরকে খাইয়ে দিচ্ছে। আয়াস আবার বলতে শুরু করলো, রাজকুমারী তার পরিবারকে অনেক ভালোবাসতো, তাই তার নিজস্ব জীবনের সব সিদ্ধান্ত তার পরিবারের উপর ছেড়ে দিয়েছিল। তো বেশ চলছে এইভাবে। রাজকুমারীর সম্বন্ধ আসে, কিন্তু রাজকুমারীর বাবা মানে রাজা, তিনি কোনো না কোনো কারণ দেখিয়ে রাজি হতেন না। তারপর হঠাৎ একদিন রাজকুমারী জানলো তার স্বপ্নের রাজকুমার তার জীবনে আসতে চলেছে। আগামী মাসে তার বিয়ে কোনো এক নাম না জানা রাজ্যের রাজকুমারের সাথে। বিয়ের আগে কেউ কাউকে দেখেনি। বিয়ের দিন সেই রাজকুমারীকে দেখে এক প্রকার তাক লেগে গিয়েছিল রাজকুমারের। তাদের বিয়ে হয়। রাজকুমার এমন রূপবতী বউ পেয়ে তো ধন্য যাকে বলে। তারপর বিয়ের পর রাজকুমারী তার বাপের বাড়ি যায়, সাথে তার স্বামী মানে সেই রাজকুমারও যান। তারপর কথা আলাপে জানতে পারে রাজকুমারীর ভাবি তিনি দিনের অর্ধেকটা সময় মনমরা হয়ে থাকেন। তারপর সেই কথা শুনে রাজকুমার তার সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করে, যা রাজকুমারী অত্যন্ত স্বাভাবিক দৃষ্টিতে নিয়েছিল। নারীর মোহে পুরুষ একবার আটকা পড়ে যায়,
সেই মোহ কাটানো দুষ্কর। কথাটা সত্যি প্রমাণ করে রাজকুমার রাজকুমারীর ভাবির মোহে জড়িয়ে পড়েন একরকম ভাবে। কথাটা শুনে নূরের নিঃশ্বাস আটকে এলো। ঢকঢক করে জল খেয়ে বলল, ওয়েট, একটু শ্বাস নি, বড্ড দম আটকে আসছে। আয়াস একটু ব্যস্ত হয়ে বলল, কেন, কষ্ট হচ্ছে তোমার? নূর মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ ভীষণ, তবে আপনার গল্প শুনে বলুন তারপর। আয়াস মুচকি হেসে বলল, তারপর আর কি, যা হওয়ার তাই। রাজকুমারী কখনো বুঝতে পারেনি তার স্বামীর এমন গোপন সম্পর্কের কথা। তারপর রাজকুমারী তার নিজের বাপের বাড়ি না গেলেও রাজকুমার ঠিক তার শ্বশুর বাড়ি যেত বেশ ঘন ঘন। সবাই তা তখন স্বাভাবিক দৃষ্টিতে দেখত, কারণ এমন জামাই পাওয়া দুষ্কর যে শ্বশুর বাড়ির মানুষদেরকে এত খেয়াল রাখে। তাই তার উপর সন্দেহের আঙুল ওঠার সম্ভাবনা ছিল ক্ষীণ। তারপর একদিন সবাইকে অবাক করে দিয়ে রাজকুমারীর ছোট বোন খুব সাধারণ আর মধ্যবিত্ত ঘরের ছেলের সাথে পালিয়ে যায়, যা কেউ মেনে নিতে পারেনি। অতঃপর তাকে ত্যায্য কন্যা করা হয়। আর সেই দিন রাজকুমারী ছোট বোনকে খুঁজতে খুঁজতে ধরা পড়ে যায় রাজকুমারীর স্বামী আর তার ভাবির এই গোপন সম্পর্কের কথা। রাজকুমারী কখনো কল্পনাতেও আনেনি যে তার যে স্বামী 3 বেলা তার সৌন্দর্যের প্রশংসা করেন, তিনি এমন পরনারীতে আসক্ত হবেন। এই সম্পর্কের নামও রাজকুমারীর জানা ছিল না। কিন্তু খবরটা রটে উঠতেই তার কানে উঠল পরকীয়া নামক শব্দটা। সেই শব্দের সাথে তাদের বংশের প্রত্যেকটা পুরুষ জড়িত। নূর এবার খাওয়া থামিয়ে বলল, তারপর সেই রাজকুমারী কি তার স্বামীকে ছেড়ে চলে গেল? আয়াস মুচকি হেসে বলল, না, সে তার স্বামীকে গোপনে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছিল, যা তার স্বামী কখনো বুঝে উঠতে পারেনি। কিন্তু যখন বুঝেছিল তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তারপর এভাবেই চলল তাদের কয়েক বছর জীবন। নূর কৌতূহল নিয়ে বলল, আরে তারপর কি হলো বলুন না। সেই রাজকুমার আজও ক্ষমা প্রার্থনার অপেক্ষায় অপেক্ষারত। কেন, রাজকুমারী বুঝি আর নেই? আর দেরি বা হয়ে গেছিল কেন? আছে হয়তো কোথাও গোপনে, ধরাছোঁয়ার বাইরে, যাকে চাইলেও কেউ ধরতে পারবে না। নূর মন খারাপ করে বলল, রাজকুমারী কি কষ্ট, যাই হোক। তারপর রাজকুমারীর ছোট বোনটার কি হলো? আয়াস কথাটা শুনে হো হো করে হেসে বলল, এটা না হয় সিক্রেট থাক, অন্য কোনো দিন বলবো, কারণ তার কাহিনী আরো লম্বা। আয়াস হাতটা ধুয়ে নূরকে বলল। গল্পটা বলার উদ্দেশ্য কি জানো? নূর অবাক হয়ে বলল, কি? এই পুরো খাবারটুকু তোমাকে খাওয়ানো। দেখো তোমার খাওয়া শেষ। নূর প্লেটের দিকে তাকালো। হ্যাঁ, ওর খাওয়া শেষ। গল্প শুনতে শুনতে কখন যে দুটো পরোটা আর হালিমটা খেয়ে ফেলেছে মনে নেই। নূর অবাক হয়ে বলল, তাই তো, কিন্তু আপনি তো খেলেন না। আয়াস চোখ টিপ মেরে বলল, কই, আমার তো পেট ভরা। এই যে তুমি খেলে তাই আমারও খাওয়া শেষ। পুরো ফিল্মি জোস। নূর মুচকি হাসলো। অনুভূতিগুলো এখন ক্রমশ স্বাভাবিক। আয়াসের বলা সেই রাজকুমারীর গল্পের শেষ অধ্যায়টুকু আয়াসের নিজেরও জানা নেই। জানলে হয়তো আলাদিনের সেই আশ্চর্য প্রদীপ পাওয়ার মতো খুশি হতো। খাবারের টাকা দিয়ে আয়াস আর নূর গাড়িতে উঠল। আয়াস গাড়ি স্টার্ট দেবে তখন নূর বলে উঠল, একবার আফু শোনা বলে ডাকুন না প্লিজ। আয়াস গাড়ি স্টার্ট দিয়ে বলল, কেন? নূর একরাশ আনন্দের সাথে বলল, আপনার আফু শোনা ডাকটা শুনলে মনে হয় যে আপনি শুধুই আমার। আয়াস নূরের দিকে তাকিয়ে বলল, তাই নাকি? নূর রেগে বলল, তাই, কিন্তু সকাল থেকে একবার আফু শোনা বলেননি। আগে বলুন তাড়াতাড়ি। আয়াস চোখ টিপ মেরে বলল, ডেভিলরা এত রোমান্টিক ডাক ডাকে না। নূর বিরক্ত হয়ে বাইরের দিকে তাকালো। আয়াস ড্রাইভ করা শুরু করলো। বৃষ্টি আর নেই, ভোর কাটিয়ে আলো ফুটছে। এখন একটা দীর্ঘ যাত্রা বাকি। তবে এখনো জানা হলো না রাজকুমারীর ছোট্ট বোনের গল্প। তবে হয়তো জানবে কখন। আয়াস হঠাৎই মুচকে এসে বলল, আপু সোনা, চলো না আমরা রাজকুমারীকে খুঁজি। নূর অবাক হয়ে চেয়ে বলল, কিভাবে? আয়াস মুচকে এসে বলল, জানি না। নূরের মনটা খারাপ হয়ে গেল। তারপর মনমরা হয়ে বলল, আচ্ছা, রাজকুমারীর ছোট বোনের গল্পটা তো জানেন, তাহলে সেটা বলুন। আয়াস ডেভিল স্মাইল দিয়ে বলল। ওটা হলো কনফিডেন্সিয়াল। নূর ভাবান্তর ঘটিয়ে বাইরে তাকালো। আরও 3 ঘন্টা টানা জার্নির পর আয়াস আর নূর নাটোর পৌঁছালো। সারাটা রাস্তা নূর ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে। তাই বৃষ্টি হয়েছে নাকি বন্যা হয়ে গেছে তার খবর নূরের কাছে নেই। হঠাৎ গাড়ি থেমে যেতেই আচমকায় নূরের ঘুম ভেঙে গেল। আয়াসের দিকে তাকালো নূর। সারা চোখ মুখ জুড়ে ক্লান্তির ছাপ। সকাল 4টা মতো বাজে।
আয়াস গাড়ি থেকে নামতেই হঠাৎ ধুতি আর পাঞ্জাবি পরিহিত একজন মধ্যবয়সী দারোয়ান ছুটে এলো ওদের দিকে। মূলত লাগেজ নামানোর জন্যই ছুটে এসেছে। নূর এখনো গাড়ি থেকে নামেনি, গাড়িতে বসে আছে। আসলে এতক্ষণ ধরে ঘুমানোর পর সবকিছু কেমন নতুন লাগলে তাই নতুনত্ব জিনিসটাকে বেশ উপভোগ করতে চাইছে। আয়াস বাইরে দারোয়ানের সাথে কথা বলছে। নূর তা দেখলো আর বাইরে বেরিয়ে আসলো। এদিকে একদম বৃষ্টি হয়নি, মাটিতে কাদা কাদা ভাবটা নেই। আয়াস নূরের কাছে এসে বলল, আপু সোনা দেখো, এটা হলো নাটোর। আগে কখনো এসেছো? নূর মাথা নাড়িয়ে চারিদিকে তাকালো। আগে কখনো নাটোরে আসেনিও। আয়াসের মামার বাড়ির লোকেরা জমিদারি পরিবারের লোক ছিলেন। যুগ যুগ ধরে জমিদারি বংশধারা বজায় রেখে এসেছেন তারা। কিন্তু কথায় আছে, সময়ের সাথে পাল্টায় মানুষ, আর তাদের স্বভাব আর তার ছোঁয়ায় পড়েছে বর্তমানে। আয়াসরাও জমিদারি বংশের, তবুও তাদেরকে দেখে তা মনে হয় না। আয়াস আহান দুজনেই বিদেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছে। আর আগেকার মানুষরা বেশি উচ্চশিক্ষিত না হলেও তারা জমিদারিতে, এলাকা শাসন জিনিসগুলোতে পারদর্শী ছিলেন, যা আজকালকার জেনারেশনের মাঝে একটি বিরল স্বভাব। নূর আরও কিছু ভাবছে, আর ওর ভাবনার মাঝে আয়াস বলল, এটা হলো নাটোর জেলার সিংড়া উপজেলার চৌগ্রাম। আর এখানকার জমিদার ছিলেন আমার মায়ের পূর্বপুরুষরা। আর সেই বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকার হলেন আমার মামা এবং আমার আম্মু। নূর আয়াসের মুখের দিকে তাকিয়ে বলল, কিন্তু আপনার আম্মু তো। বাকিটুকু বলতে যাবে তার আগে আয়াস বলে উঠল। বেঁচে নেই। নূর আয়াসের মুখভাব বোঝার চেষ্টা করলো। কেমন যেন এক প্রকার অদ্ভুত চাপা কষ্ট প্রকাশ পাচ্ছে। নূর হঠাৎ আনমনেই বলে উঠল, জানেন তো, আমি গাড়িতে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। আয়াস চোখের জলটা আড়াল করার জন্য সানগ্লাসটা পরে নিয়ে বলল। হুম। নূর আয়াসের দিকে মনোযোগ দিয়ে বলল, জানতে চাইবেন না যে কি দেখলাম? বলো। জানেন তো, আমি দেখলাম রাজকুমারীটাকে কেউ একটা গোপন কক্ষে বন্দি করে রেখেছে। তার মুখে কষ্টের ছাপ, স্বামীকে হারানোর বেদনা আর সন্তান। কথাটা বলে নূর আবার ভাবুক সুরে বলল, আচ্ছা, রাজকুমারীর কোনো সন্তান নেই? আয়াস এদিক ওদিক তাকিয়ে বলল, আছে তো। রাজকুমারীরও দুটো রাজপুত্র ছিল। তারপর কি দেখলে বললে না তো? তারপর রাজকুমারীর কষ্ট দেখে আমার অনেক কষ্ট হলো। তার মুখের সৌন্দর্য যেন কোথায় হারিয়ে গেছে। অন্ধকারে থাকতে থাকতে সে অন্ধকারের মতো আচরণ করে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? কি? রাজকুমারীর পাহারা হিসেবে থাকে একটা রক্ষী। দীর্ঘ বছর ধরে সেও অন্ধকার রাজকুমারীকে পাহারা দিয়ে যাচ্ছে। তবে সে রাজকুমারীর সাথে গল্প করে, অনেক হাসে, কত সুখ দুঃখের গল্প করে। কিন্তু রাজকুমারীকে সেই কক্ষ থেকে মুক্তি করার তার কোনো উপায় নেই। কেন? কারণ ওই গোপন কক্ষের রাস্তা সে জানে, তবে 1 বছরে হয়তো তাও ভুলে গেছে। কারণ সেও রাজকুমারীর সাথে বন্দী। সে দৃষ্টিহীন, কারণ রাজকুমারীর মায়ায় পড়ে সে যেন কখনো রাজকুমারীকে পালাতে সাহায্য না করে, তাই তাকে চিরকালের মতো অন্ধ করে দেয়া হয়েছে। আয়াস শিউরে উঠল। এগুলো কি কেবলই নূরের স্বপ্ন, নাকি সৃষ্টিকর্তা নূরের এই স্বপ্নের মধ্যে কোনো বাস্তবতা রেখেছেন, যাতে আয়াস সেই সূত্র বুঝতে পারে? আসলেই কি এটা মিরাক্কেল? আয়াস শুকনো ঢোক গিলল। কি বলা উচিত এখন ওর? কিছু বলছে না আয়াস। নূর আবার বলে উঠল, সেও যে অন্ধ, তারও মুক্তির পথ নেই। তবে রাজকুমারীকে সে তার মনের কথা বলে অনেক গল্প করে তার সাথে। রাজকুমারী এবং সে উভয়ই অপেক্ষায় আছে যে কবে তারা মুক্তি পাবে। আয়াস বেশ সাহস জুগিয়ে বলল, তুমি কি এত কিছু স্বপ্ন দেখেছো আপু সোনা? নাকি গল্পের মায়ায় পড়ে আমাকে মন গড়া গল্প শোনাচ্ছ? কোনটা? এই যে দেখুন, নিজের মাথায় হাত রেখে বলছি, আমি এটা ভোরবেলার স্বপ্ন দেখেছি। আর ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। যদি কখনো এমন হতো যে রাজকুমারী সত্যি ফিরে আসবে, তাহলে কেমন হবে? আয়াস চুপ করে আছে, কোনো কথা বলছে না দেখে নূর বলল, আমার তো মনে হচ্ছিল যে এটা কোনো গল্প না, এটা সত্যি। আচ্ছা, সত্যি যদি এরকম রাজকুমারী থাকতো, তাহলে আমি ঠিক ছুটে যেতাম তাকে বাঁচাতে। কিন্তু আমার স্বপ্নটা যে অসমাপ্তই রয়ে গেল। আমি জানতে পারিনি রাজকুমারী আসলে কোথায় আছে। আয়াস নূরকে বুকে জড়িয়ে ধরল কিছুক্ষণের জন্য। আয়াসের হৃদস্পন্দন নূর শুনতে পাচ্ছে। এর আগে বহুবার নূর আয়াসের বুকে মাথা রেখেছে, তবে কখনো আয়াসের হৃদস্পন্দনের এই অস্বাভাবিক গতির সাথে পরিচিত হয়নি। আয়াসের শরীরের প্রতিক্রিয়া অস্বাভাবিক, অনেক আকুলিত, যা নূর বুঝতে পারছে।
মনের মধ্যে চাইতে না চাইতেও অদ্ভুত এক খটকা জাগছে রাজকুমারীকে নিয়ে। আসলেই কি সে এমন কোনো রাজকুমারীর খবর জানে? নূর প্রশ্নটা নিজের মাঝে দমিয়ে রাখলো, কারণও জানে এত সহজে আয়াস ওকে বলবে না, তাই এখনই আয়াসকে জিজ্ঞাসা করা বৃথা। বেশ কিছুক্ষণ পর আয়াস নূরকে নিজের কাছ থেকে সরিয়ে বলল, ইনশাল্লাহ সেই রাজকুমারী খুব শীঘ্রই ফিরে আসবে। নূর অবাক হলো, তবুও তার চোখ মুখের ভাবভঙ্গিতে প্রকাশ করল না। আয়াস নূরের হাত ধরে বলল, চলো তোমার স্বপ্নের হাত ধরে রাজকুমারীকে খোঁজা যাক। নূর মুচকি হাসলো, না বোঝার ভান করলো। আয়াস গেটে পা রাখতে যাবে তার আগেই নূরকে উদ্দেশ্য করে বলল, আমি তোমাকে একটা কাজ দেবো আফুসোনা, কাজটা ঠিকঠাক পালন করবে, ওকে? কি কাজ? তুমি নিজেকে যাচাই করবে। আমি যতদূর জানি তুমি সহজে কারোর সাথে মিশতে পারো না, তাই এই কাজ দিলাম তোমাকে যে তোমাকে এই বাসার মানুষদের সাথে সহজে মিশতে হবে, আর আমাকে বলতে হবে কাকে তোমার কেমন লাগলো আর কার ব্যবহার কেমন, বুঝলে? নূর বোকার মতো মাথা নাড়ল। আসলে আয়াসের দেওয়া কাজটা ওর কাছে কঠিন মনে হচ্ছে। আয়াস নূরের চেহারা দেখে বলল, কি পারবে না? না করলে পানিশমেন্ট। আপনার পানিশমেন্ট পেতে খারাপ লাগে না, কিন্তু কাজটা কঠিন। কথাটা বলে নিজের মাথায় টোকা দিল নূর। আয়াস মুচকি হেসে বলল, এখন চলো। আয়াস নূরের হাত ধরে নিয়ে গেল। নূর আর আয়াস বাসায় ঢুকতেই চারিদিকে বেশ রমরমা শুরু হয়ে গেল। আজ 12 বছর পর আয়াস এখানে এসেছে। এর আগে ছোটবেলায় আসতো, তাই সেখানকার জায়গাগুলো আয়াসের কাছে বেশ অপরিচিত। সময়ের সাথে মানুষ পাল্টায়, তেমনি বাড়িঘরগুলো, তাই সময়ের সাথে তাল মিলিয়ে না চললে পেরে ওঠা মুশকিল। 3টে বউ, বেশ আগেকার দিনের মেয়েদের মতো 8 পৌড়ে শাড়ি পরেছে, শুধু তফাৎ একটাই, আগেকার মেয়েরা ব্লাউজ পরতো না, তবে শাড়িকে সুন্দরভাবে পরিপাটি করায় তাদের সর্বাঙ্গ ঢাকা থাকতো। কিন্তু এখন যারা ওদের সামনে দাঁড়িয়ে আছেন তারা বেশ পরিপাটি। তাদের পিছনে দাঁড়িয়েছে বেশ কয়েকটা বউ। তাদেরকে দেখে আজকালকার মেয়ে মনে হলেও গ্রামে থাকার দরুন পুরনো আভিজাত্য তাদের মাঝে এখনো বিদ্যমান। বউগুলো নূরকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। কেউ কেউ আয়াসকে নিয়েও কথা বলছে ফিসফিসিয়ে। এই বাড়ির মেয়েরা অন্দরমহলের বাইরে যায় না, তাই বর্তমান সমাজটা তাদের এখনো চেনা হয়ে ওঠেনি। তবে নূর একজন সাধারণ পরিবারের মেয়ে, তাই অনেক স্বাধীনতা আর একরাশ স্বপ্ন নিয়ে ও বড় হয়েছে। নূরের বেশ অস্বস্তি ফিল হচ্ছে তাদের এমন চাহনিতে। নূরের কল্পনা জল্পনার রেশ কাটবে কি তার আগে মধ্যবয়সী একজন মহিলা বলে উঠলেন, আমাদের আয়াস আর তার বউ মাশাআল্লাহ, সে কোন ছোটবেলায় দেখেছিলাম যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছে তখন। উনি কথা বলে উঠতেই আর একজন মধ্যবয়সী মহিলা বলে উঠলেন, মেজদে, আমি তো শুধু আয়াস আর তার বাবার গল্প শুনেছি, আগে কখনো দেখিনি, তবে ছেলে আর ছেলে বউ দুজনেই মাশাআল্লাহ। কথাটা বলতে না বলতেই আর একজন বলে উঠলেন, আমার দেখা আশা তো ক্ষীণ, কারণ আমি তো সবচেয়ে ছোট। ওনার কথাটা শোনার পরপর মেজ বউ খানিকটা ঈর্ষান্বিত দৃষ্টিতে তাকালেন। নূর তা খেয়াল করলো, কারণ আয়াস বলেছে সবাইকে বোঝার চেষ্টা করতে, যে কোনো সময় জিজ্ঞাসা করে উঠতে পারে যে কাকে কেমন লাগলো, তাই আগে থেকে খেয়াল রাখা ভালো, কারণ সাবধানের মার নেই। আয়াস মুখ খুলে বললে এবার, আপুসোনা, ইনি আমার মেজো মামি, ইনি সেজো মামি, আর ইনি ছোট। নূর অবাক হয়ে তাকিয়ে বলল, আর বড়টা উনি বুঝি আর নেই? কথাটা শুনে সেজো মামি বলে উঠলেন, থাকবেন না কেন, বড় আপা তো অসুস্থ, তাই তিনি সবসময় ঘরেই থাকেন, বাইরে আসেন না। ও, তার কথা শুনে মেজ বউ বলল, থাক থাক এসব কথা। এই বউরা, দেখো তোমাদের আর একজন সঙ্গী এসেছে, তাকে ঘরে নিয়ে যাও। আর হ্যাঁ শোনো, সে যেন অন্দরমহলেই থাকে, বাইরে না বার হয়, দেখো। সবাই একসাথে বলে উঠল, আচ্ছা মা। এতজনের গলার আওয়াজে কান ধা দিয়ে যাওয়ার উপক্রম, আর তাদের কথা শুনে বোঝার উপায় নেই যে কে কার শাশুড়ি। একজন এসে আয়াসকে রুম দেখানোর জন্য নিয়ে গেল। আয়াস নূরের দিকে ভরসার চাহনিতে তাকিয়ে বলল, রুমে আসো। নূর কিছু বলল না। আসলে এত লোকজন দেখে খানিকটা ভড়কে গেছে। একে একে বাকি বউগুলো কাছে এসে নূরের সাথে টুকটাক কিছু কথা বলল। তার অত্যন্ত মিশুকে প্রকৃতির মানুষ। কিছুক্ষণ পর বউগুলো নূরকে ঘর দেখিয়ে দিল। বিরাট এক বারান্দার সামনে একটা বড় ঘর, দেখেই বোঝা যায় যে জমিদারি বাড়ি। নূর আগে কখনো দেখেনি। আয়াসরা জমিদার আর উচ্চবিত্ত হলেও বোঝার উপায় নেই, কারণ তারা অনেক আধুনিক।
নূর রুমে ঢুকতেই আয়াস দরজার পাশ থেকে দাঁড়িয়ে থেকে নূরের হাতটা ধরে নিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। একবার বলো ভালোবাসি। হঠাৎ আয়াসের মুখ থেকে এমন কথা শুনে নূর চমকে গেল। তৎক্ষণাৎ মনে পড়ে গেল আয়াসের বলা কথাটা, ভালোবাসার প্রকাশ ঘটালে তা সস্তা হয়ে যায়। নূর কথাটা মাথায় রেখে বলল, যদি না বলি তো? কথাটা শোনা মাত্রই আয়াস মুচকে এসে নূরকে কাছে টেনে নিতেই দরজার বাইরে প্রচণ্ড রকমের ঝনঝন আওয়াজ শুনে আয়াস নূরকে ছেড়ে বাইরে গেল। গিয়ে দেখলো কেউ নেই, আছে শুধু ভাঙা দুটো মাটির গ্লাস আর তাতে থাকা শরবত মাটিতে ভাসছে। আয়াসের মাথায় অনেক কিছু ভাব নিল। তারপর দরজা দিয়ে রুমে ঢেকে নূরকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে বলল, কাছে পেতে ইচ্ছে করছে বড্ড। এটা সম্ভব না, আমি অসুস্থ। আয়াস নূরের গলায় ঠোঁট ছুঁয়ে বলল, জানি, তাই তো দূরে সরে আছি। নূর টপিক চেঞ্জ করার জন্য বলল, বাইরে কে ছিল? শাকচুন্নি। কথাটা শুনে আয়াস আর নূর দুজনেই হেসে ফেলল। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। না মানে আমি বলতে চাইছি, বাট জানার কৌতূহল জাগছে প্রচুর। বলি? নূরের মাথায় আঁকিবুকি করতে করতে বলে উঠল আয়াস। বলো। না মানে আমি যতদূর জানি বা যতদূর শুনেছি যে আপনার মামা মাত্র একটা, তাহলে এতগুলো মামি হয়ে গেল কি করে? 4টে মামি, আর তাদের এতগুলো বউ কিভাবে? আয়াস এবার একটু জোরে খিলখিলিয়ে হেসে বলল, তোমাকে বলেছিলাম না আপু সোনা, যে বংশ পরম্পরা বজায় রাখার কথা। আমার মামাও তাই করেছেন। তিনিও 4-4টে বিয়ে করেছেন, আর তাদের এতগুলো বংশধর। আয়াসের কথাটা শুনে নূর চমকে উঠল। ভেবে অবাক হলো খুব। মানুষকে দুটো বিয়ে করতে শুনেছে, কিন্তু এই পরিবারে 4-4টে বিয়ে। নূর আয়াসের দিকে তাকিয়ে বলল, আমি তো তার 4টে বিয়ে করার প্রয়োজনীয়তা দেখছি না। তার প্রথম স্ত্রী নিশ্চয়ই খুব সুন্দর ছিলেন, না হলে তিনি বিয়ে করতেন না, এটা তো শিওর। অথবা সম্পত্তির জন্য করেছেন। তাই যদি হয়ে থাকে, তাই বলে 4টে বিয়ে করবেন? আয়াস এবার উঠে নূরের দিকে ঝুঁকে গিয়ে পেটে হাত দিয়ে স্লাইড করতে করতে বলল। নূর বোকার মতো মাথা নাড়িয়ে বলল। হুম। আয়াস এবার বুদ্ধিমত্তার সাথে বোঝাতে লাগলো, যদি তোমার কথা সূত্র ধরে আমি এগোই যে তিনি টাকার জন্য বিয়ে করেছেন একটা, তাহলে এমনটা কি হতে পারে না যে তার মাঝে অর্থের লোভটা নেহাতি বেশি, তাই এমন কাজ করেছেন? কি মনে হয় না? নূর মাথা নাড়িয়ে আয়াসের কথাতে সম্মতি জানালো। তারপর আয়াস আবার বলল, শোনো, তারপর তো একবার যে টাকার প্রতি ভালোবাসা পেয়ে যাবে, সে আরো টাকা পেতে চাইবে, আর তা খুব সহজে হাসিল করার উপায় কি? কি? আবার বিয়ে করা। মানে এটা বোঝায় যে উনি সেই কারণেই এতগুলো বিয়ে করেছেন। আমি তো ভাবলাম যে আরো কয়েকটা করবে, কিন্তু তাও করেনি, এটাই ভালো। কথাটা শুনে নূর জিভ কামড়ে বলল, নাউজুবিল্লাহ, আমার জামাই এমন করলে আমি তো এক কোপে ফালা করে দিতাম। কথাটা বলতে বলতে আমি মারার মতো করে হাত ওঠালাম। আয়াস এবার নূরের গায়ে গা ঘেঁষে বলল, তোমার এত সাহস আছে আমাকে মারার আপু সোনা? তার মানে আপনিও 4টে বিয়ে করবেন? আয়াস নূরের গলায় নাক ঘষে বলল। হুম। নূর বিছানা ছেড়ে উঠে শাড়ি ঠিক করতে করতে বলল, তাহলে জেনে রাখুন, সেদিন আমি আপনাকে ছেড়ে চলে যাব। এত সাহস তোমার আছে আপু সোনা? নূর মুখ ভাঙচি দিয়ে ঘোমটা টেনে ঘরের বাইরে বের হলো। কারণ এই ঘরে ঢুকতে যাওয়ার সময় বউগুলোকে বলেছিল যে সবসময় ঘোমটা টেনে অন্দরমহলে ঘোরাঘুরি করতে। নূর ঘরের বাইরে বার হলো। কোনো বউকে দেখল না, তবে কিছু পুরুষকে দেখল বারান্দাগুলো সাজাতে, কারণ কালকে অনুষ্ঠান আছে। নূর তাদের দেখে ঘোমটাটা আর একটু টেনে নিল। যদি এটা দেখে কেউ আবার কোনো মন্তব্য করে, তখন হয়তো সবাই এখন রান্নার কাজে ব্যস্ত, তাই কারোর দেখা মিলছে না। নূর হাঁটতে লাগলো। বারান্দাটা অনেক বড়, আসলে বলতে গেলে পুরো বাড়িটাই অনেক বড়। কিছু কিছু জায়গায় নতুনভাবে মেরামতির কাজ করা আছে। বাড়িটার এক একটা দেয়ালে এক এক রকম নকশা কারুকার্যে ভরপুর, যা দেখার মতো। হঠাৎ দেখলো একটা বউ ঘোমটা টেনে আর থালা ভর্তি খাবার নিয়ে একটা ঘরে ঢুকে গেল। বাসাতে ঢোকার সময় নূর তাকে দেখেনি, তাই প্রথম দেখাতেই তাকে অচেনা হিসেবে মেনে নিতে বিশেষ কোনো অসুবিধা হয়নি। নূর তাকে ভালোভাবে দেখার জন্য পা চালাতেই সে ঘরের ভেতর ঢুকে দরজা দিয়ে দিল। দরজার বিরাট খট করে আওয়াজে নূর দূর থেকে কেঁপে উঠল। তার পোশাক আশাক এই বাড়ির বউগুলোর মতো অতটাও সুন্দর না হলেও সাধারণ। তাহলে মেয়েটা কি বাসার কাজের লোক,
কথাটা ভেবে নূর সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। নূর পা বাড়িয়ে অন্যদিকে যেতে যাবে, তখনই সেই ঘর থেকে তীব্র আওয়াজ ভেসে এলো এক মহিলা কণ্ঠের, এক প্রকার পাগল পাগল স্বভাবের মানুষের গলা, যা থেকে বোঝা যাচ্ছে সেই ঘরে এমন কাউকে রাখা হয়েছে যে মানসিক ভারসাম্যহীন। নূর তাই খুব সহজেই ভেবে ফেলল যে মেয়েটা নিহাতই তার দেখাশোনার কাজ করে। নূরের কেন জানি না খুব আগ্রহ জাগলো বিষয়টা নিয়ে, যে কে এমন থাকতে পারে এই জমিদার বাড়িতে যে মানসিক ভারসাম্যহীন। ভাবলো বেশ কিছু দাঁড়িয়ে অপেক্ষা করবে আর মেয়েটাকে জিজ্ঞেস করবে যে কে আছে সেই ঘরে। কথাটা ভেবে সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল। তারপর দরজার খট করে আওয়াজ হওয়ার সাথে সাথে সেজ মামির বড় বউ হুট করে এসে বললেন, কি গো, তুমি এই ঘরের সামনে কি করছো? চলো চলো, এখানে থেকো না, খাওয়ার সময় হয়ে গেছে। ওনার কথা বলার সাথে সাথে সেই ঘরের দরজাটা খট করে আওয়াজ হয়ে কেউ যেন বন্ধ করে দিল, যার অর্থ সেজ মামির বড় বউকে আসতে দেখে দরজাটা বন্ধ করে দিয়েছেন সেই মেয়েটা। নূর সেদিকে একবার তাকালো। নূর তাকাতেই বড় বউও তাকালো, তারপর বেশ ভুরু কুঁচকে বলল, এদিকে আর আসবে না, চলো, খাওয়ার সময় হয়েছে। আর সব জিনিসে বেশি কৌতূহল ভালো না। নূর ওনার ব্যবহারে অবাক হলেন, তবুও কিছু বললেন না, কারণ মানুষগুলোকে একেবারে প্রথম দেখাতে বুঝে ওঠা সম্ভব নয়। নূর একটু অবাক হয়ে বলল,